দয়া, দয়া, আমার কথাটা তো শোনো। কেন, বলার আর কিছু বাকি আছে নাকি? আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কারণ কারণ আমি তোমায় মিথ্যে কথা বলেছি। কিন্তু জানো কেন? কারণ ওই দিন তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি খুব খুশি, আর ওই মুহূর্তে আমি তোমায় কোনো কষ্ট দিতে চাইনি দয়া, শুধু এই জন্য আমি তোমায় মিথ্যে বলেছিলাম। তুমি আমার মুখে কোনো কষ্ট দেখতে চাও না, তাই না? কিন্তু আমার খুশি কেন ছিনিয়ে নিলে তুমি? হ্যাঁ, তুমি জানতে যে শ্রেয়াকে আমি মনের কথা কিছুতেই বলতে পারবো না, আমার এতটা সাহস ছিল না। সেই জন্য আমি সমস্ত কথা ওই চিঠিতে লিখেছিলাম, আর ভেবেছিলাম যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ওই চিঠি শ্রেয়ার কাছে পৌঁছে দেবে। কিন্তু এত কিছু ঘটে গেল, ওই চিঠিটা তুমি শ্রেয়াকে দাওনি কেন? এমন কেন করলে তুমি আমার সঙ্গে? ওটা অ্যাকচুয়ালি না না, মনে হয় অভিজিৎ তোমার কাছে এর কোনো জবাব নেই। অভিজিৎ চাইলেই জবাব দিতে পারে, কিন্তু অন্য কারোর জন্য এই জবাব আমি তোমায় দিতে পারবো না। কার জবাব? আমি বলতে পারবো না দয়া। অভিজিৎ, ধাঁধা করে কথা বলা বন্ধ করো। তুমি বন্ধু আমার না, সব খুলে বলো, খুলে বলো সব। দেখো, ব্যাপারটা সেরকম নয়। বন্ধুত্বের জন্য তো আমি নিজের জীবন দিতে পারি। হ্যাঁ, মিথ্যেও বলতে পারো। কি? হ্যাঁ, আমি তোমায় মিথ্যে বলেছি, কিন্তু তোমার জন্য মিথ্যে বলেছি। তোমার যাতে কষ্ট না হয় সেই জন্য মিথ্যে বলেছি। তো আমার কোনো কষ্ট হয়নি? হ্যাঁ, আমি খুশি আছি, কিন্তু শুধু আর শুধুই তোমার জন্য আমি এইরকম খুশি আছি আজ, তোমার জন্য। দয়া, এক মিনিট ভাই, প্লিজ। শ্রেয়ার উপর রাগটা তুমি আমায় দেখিও না। আমার রাগ শ্রেয়ার ওপরে নয়, আমার রাগ তোমার ওপরে হচ্ছে। কেন? কি দোষ আমার? এটাই যে আমি তোমায় আনন্দে দেখতে চাই। আরে সিদ্ধার্থের কথাটা তোমায় কে বলেছিল? শ্রেয়ার বাড়িতে তোমায় কে নিয়ে গিয়েছিল? আরে শ্রেয়ার তুমি এক হয়ে গেলে পৃথিবীতে সব থেকে বেশি আমি খুশি হতাম, আমি। কিন্তু শ্রেয়া আর আমি তো একসাথে নেই আর। হ্যাঁ, আর তাই খুশি নেই একটুও। ভাই, এখন এসব বলে আর কোনো লাভ নেই, ভুলে যাও। ঠিক আছে, আমি বলার জন্য তৈরি আছি, কিন্তু আমার মানসিক শান্তির জন্য তুমি একবার বলো, তুমি শ্রেয়াকে চিঠিটা কেন দাওনি? না, আসলে সেটার জবাব আমি এখন দিতে পারবো না দয়া। তুমি আমাকে জিজ্ঞেস করো না। কেন জিজ্ঞেস করবো না? এই একটা প্রশ্নের সরাসরি প্রভাব আমার আগামী জীবনে পড়তে চলেছে, আর আমাদের বন্ধুত্বের ওপরেও। মানে যদি এই প্রশ্নের উত্তর আমি না দিই, তাহলে আমাদের বন্ধুত্ব শেষ? আমি বলিনি সে কথা। আরে তুমি ছেড়ে দাও দয়া। আমাদের বন্ধুত্ব যদি এতটাই সস্তা হয় যে সামান্য একটা ঝড়ে সেই বন্ধুত্ব ভেঙে যায়, তাহলে আমারও সেই বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই। হ্যালো, হ্যাঁ, সিআইডি ব্যুরো। কেউ মারতে চাইছে? এক মিনিট, কোথা থেকে বলছেন আপনি? সিআইডি? হ্যাঁ, কি হয়েছে আপনার ওয়াইফের সঙ্গে? স্যার আপনি বসুন, আমি আপনাকে সব বলছি। তুমি তো বলছিলে যে তোমার ওয়াইফ প্রবলেম রয়েছে। ও মিথ্যে কথা বলছে। আমি একদম ঠিক আছি স্যার। তোমার সাহস হলো কি করে আমার স্ত্রীর জামা কাপড় পরার? কি জানি স্যার ওর কি হয়েছে, কি সব উল্টোপাল্টা কথাবার্তা বলছে। মিস্টার রাহুল, সব কি ইয়ার কি হচ্ছে? আপনার স্ত্রী তো একদম ঠিকঠাক আছে, তাহলে সিআইডি সময় নষ্ট করে আপনার কি লাভ হলো? স্যার আমি সিআইডির সময় নষ্ট করছি না স্যার। নম্রতা সত্যি খুব সমস্যায় রয়েছে। আসলে কয়েক ঘন্টা আগে বাবু এসে গেছে। হ্যাঁ স্যার, আপনার নতুন রান্নার লোক। ও দাদা, মনে হয় ভুল করে ঢুকে পড়েছো। ঠিকানাও এই, বাড়িটাও এটাই।
নম্রতা ম্যাডাম আমাকে কাজে রেখেছে খাবার বানানোর জন্য স্যার। অদ্ভুত ব্যাপার তো। নম্রতা আমাকে বলেনি তো যে নতুন রান্নার লোক রাখছে। বলুন স্যার, খাবারে কি কি করব? আরে ওই নম্রতাকে আসতে দাও কিছুক্ষণের মধ্যে। ওই তোমায় বলে দেবে রান্নায় কি হবে। ততক্ষণে কাজ করো তো, এক কাপ চা নিয়ে এসে যাও। ঠিক আছে স্যার। কিচেনটা কোন দিকে স্যার? ওইদিকে। ওইদিকে। আরে এই চাকু। ভয় পাবেন না স্যার, এটা দিয়ে আমি ফল কাটি, সবজি কাটি আর মাংসও কাটি স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তুমি যাও। যাচ্ছি স্যার, চা করছি স্যার। হ্যাঁ। এই কাকে জুটিয়েছে নম্রতা এখানে? আরে কি হলো স্যার, ভয় পেলেন নাকি? হঠাৎ করে এরকম সামলে এলে ভয় পাবো না? এই যে স্যার আপনার কফি। আমি চা বলেছিলাম। কি স্যার, আপনি তো কফি আনতে বলেছিলেন, তাই তো এনেছি। আরে ভাই আমি চা বলেছিলাম। আরে কিরকম অভদ্রভাবে কথা বলছো তুমি? আরে নিজে ভুল করছো, তার উপরে মাধবপুরিও করছো আমার সঙ্গে। হ্যাঁ? কাকে ছুটি এনেছে কে জানে। সরি ডার্লিং, আসতে একটু লেট হয়ে গেল। ওই মলে না একটা ভালো সেল চলছে, তাই একটু বেশি শপিং করছিলাম। এক্সকিউজ মি, আপনি কে? আরে এইভাবে ঘরে ঢুকে বললেন কি বলে? হ্যাঁ তাই বুঝি একটু বেশি খরচ করেছি বলে তুমি নিজের ওয়াইফের সাথে এইভাবে কথা বলবে? ওয়াইফ? আরে কে তুমি? আর নম্রতা কোথায়? তোমার সামনে। আচ্ছা এইবার বুঝতে পারছি। আমার বই তোমাকে বলেছে না যে এসে আমার সঙ্গে ইয়ার্কি করতে? হ্যাঁ রাহুল, হোয়াটস রং উইথ ইউ? এরকম ভুলভাল কথা বলছো কেন? এই নাটক অনেক হয়েছে কিন্তু। হ্যাঁ নম্রতা কোথায়? আমি এক্ষুনি ফোন করছি ওকে। হ্যালো, কেমন আছো? এবার বিশ্বাস হলো তো? অনেক হয়েছে এই নাটক, অনেক হয়েছে নাটক। নম্রতা কোথায়? নম্রতা কোথায় বলো? নম্রতা কোথায়? কি করেছো নম্রতার সঙ্গে? রাহুল, তুমি ঠিক আছো তো? শরীর টরীর খারাপ হয়নি আমাকে তো? ছোবে না তুমি, হাত লাগাবে না একদম। তোকে নম্রতাই কাজে রেখেছিল না? হ্যাঁ। কবে রেখেছিল? কাল। এদিকে আয়, এদিকে এসে ওকে বল এটা কি নম্রতা? হ্যাঁ, ইনি তো নম্রতা ম্যাডাম। আরে ভাই তুমি ওই চায়ের বাওয়াল নিয়ে তুমি এখন এইসব করো না। এটা কে তুমি বলো? না স্যার, আমি সত্যি কথা বলছি, ইনি তো নম্রতা ম্যাডাম। গড। শোনো বলো না, তুমি না খাবারের ঝালটা একটু কম দিও। তোমার সাহেব ঝাল পছন্দ করেন না। ঠিক আছে ম্যাডাম। এসব কি হচ্ছে আমার সাথে? কিছু একটা করতেই হবে। কি করব? সিআইডি কে কল করি আমি। স্যার, খুব ভালো হয়েছে যে ফ্রেডি স্যার আমাদের সাথে নেই, নাহলে আসল আর নকল চিনতে গিয়ে উনিই ভিড়মি খেয়ে যেতেন। এই নিন স্যার, আপনাদের সবার জন্য জল। দেখুন স্যার, দেখুন কিভাবে এই দুটো বহুরূপী আমার ঘরে ঢুকে পড়েছে। কে জানে এরা এরা নম্রতার সঙ্গে কি করেছে। রাহুল, আমি তোমার ওয়াইফ নম্রতা। স্যার আপনি একটা বানানো গল্প শুনে নিজেদের সময় নষ্ট করছেন। আমি কালকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব স্যার। প্লিজ ক্ষমা করে দেবেন, আমার হাজবেন্ডের জন্য আপনাদের এত প্রবলেম হলো। কোনো ব্যাপার না, আমরা যখন এসে গেছি আসল ব্যাপারটা বুঝেই তারপর যাব। মিস্টার রাহুল, আপনার কাছে কি প্রমাণ আছে যে ইনি আপনার স্ত্রী নম্রতা নন? প্রমাণ? হ্যাঁ আছে স্যার, আমার স্ত্রীর ছবি আমার ফোনে। কি হয়েছে মিস্টার রাহুল? হ্যাঁ, এইটা কি করে সম্ভব? আমার ফোনে আমার আর আমার স্ত্রীর প্রায় 100টা ছবি ছিল, একটাও নেই এখন। মনে পড়েছে স্যার, আমি যখন স্নান করতে গেছিলাম না, আমি আমার ফোন এই টেবিলে রেখেছিলাম। নিশ্চয়ই এই মালটাই ওই ছবিগুলো ডিলিট। স্যার এই ডিলিট করেছে স্যার, আমি বলছি শুনুন। কি বলছেন কি স্যার? আমি এত দামি ফোন কোনোদিন ব্যবহারই করিনি স্যার। ফটো কি করে ডিলিট করব? স্যার এই মিথ্যে কথা বলছে স্যার। স্যার এই ছবিগুলো ডিলিট করেছে। এক মিনিট। যদি মোবাইলে কোনো ফটো না থাকে তাহলে বিয়ের ছবি তো নিশ্চয়ই আছে আপনার বিয়ের অ্যালবামে। হ্যাঁ স্যার আছে, পুরো অ্যালবাম রয়েছে। দাঁড়ান স্যার, আমি নিয়ে আসছি। স্যার এই নিন স্যার, আমাদের বিয়ের অ্যালবাম। এক্ষুনি সব পরিষ্কার হয়ে যাবে, একদম জলের মতো।
আপনি বলতে চাইছেন যে ইনি আপনার স্ত্রী নম্রতা নন? না স্যার, এ আমার স্ত্রী নয়। আমার মনে হয় অ্যালবামটা আপনি একবার দেখে নিলে খুব ভালো হবে। এটা কি করে হতে পারে স্যার? এটা খুব বড় একটা ষড়যন্ত্র। এটা কোনো ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। নিশ্চয়ই আমার স্ত্রীও এতে ইনভলভ রয়েছে। ওই পাঠিয়েছে এদের দুজনকে। মিস্টার রাহুল, আপনি কখনো বলছেন আপনার ওয়াইফকে কেউ মারতে চাইছে, আবার বলছেন উনি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি ঠিক কি বলতে চাইছেন? স্যার আমি কোনো বিপদের মধ্যে নেই, আর এটা কোনো ষড়যন্ত্র নয়। আমি আপনাকে বলেছিলাম তো যে ওর শরীরটা তুমি চুপ ঠিক করো, নেই। একদম মুখ বন্ধ রাখো। এক মিনিট, আপনি কি নম্রতা? আপনার কাছে নিশ্চয়ই কোনো আইডি আছে। আগে হ্যাঁ স্যার, পাসপোর্ট আছে, প্যান কার্ড আছে। আপনি যা দেখতে চান আমি দেখিয়ে দিচ্ছি। প্লিজ। এক মিনিট। নম্রতা, আইডি অনুযায়ী তো ইনি নম্রতা। স্যার এটাও তো হতে পারে যে এই মেয়েটার নামও নম্রতা, আর এই কথাটার সুযোগ নিয়েই ও আমার স্ত্রীর জায়গা নিতে চাইছে। স্যার নাম সেম হতে পারে, কিন্তু বার্থডে 19 অগস্ট 1986, বার্থডেটাও এক স্যার। এত বড় কোইন্সিডেন্স, তাই না রাহুল? আচ্ছা এটা বলুন যে আপনার ওয়াইফেরও জন্মদিন কি এই একই ডেটে? হ্যাঁ স্যার, ডেট তো একই, কিন্তু এটা কোইন্সিডেন্সও হতে পারে তো স্যার। এটা কোইন্সিডেন্স, ওটা কোইন্সিডেন্স। মিস্টার রাহুল, আপনার কথায় আমরা সবাই কেন বিশ্বাস করব? কেন? স্যার আমি সত্যি কথা বলছি স্যার, ওই মিথ্যে কথা বলছে। তুমি নম্রতা তো? তাহলে আমাকে বলো যে আমাদের বিবাহ বার্ষিকী কবে? আরে বলো না আমাদের বিবাহ বার্ষিকী কবে? দেখলেন স্যার, এ নিজেও জানে না, ও মিথ্যে কথা বলছে। বলো না আমাদের বিবাহ বার্ষিকী কবে? 14 ফেব্রুয়ারি। স্যার রাহুল আমাকে খুব ভালোবাসে। ভ্যালেন্টাইন্স ডেতে গোয়াতে আমরা বিয়ে করেছিলাম। স্যার ও সব কিছু জেনে বুঝে এসেছে। ও আমার ওয়াইফের থেকে সব কিছু জেনে নিয়েছে। অন্য কোনো প্রশ্ন করে দেখো। এইটা বলো যে তুমি চকলেট কোথায় লুকিয়েছো? চকলেট? এর মধ্যে আবার চকলেটের কি ব্যাপার? স্যার আমার ডায়াবেটিস রয়েছে, কিন্তু তাও আমি চকলেট খেতে খুব ভালোবাসি। তাই আমি যখনই চকলেট নিয়ে আসি নম্রতা সেগুলোকে লুকিয়ে দেয়, যেটাও জানে না। তুমি সত্যি নম্রতা হলে বলো তুমি কোথায় লুকিয়েছো চকলেট? বলো কোথায় লুকিয়েছো তুমি চকলেট? এই নাও চকলেট, তবে আমি এটা খেতে দেবো না, তোমার ডায়াবেটিস আছে। আমার ডায়াবেটিস নেই, আমাকে দিয়ে দিন। থ্যাংক ইউ। এবার আপনার কি বলার আছে মিস্টার রাহুল? স্যার স্যার আমি সত্যি বুঝতে পারছি না সব কি হচ্ছে। ঠিক আছে, এক মুহূর্তের জন্য আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু উনি আপনার স্ত্রী কিনা সেটার উত্তর এই বাড়িতেই পাওয়া যাবে। একটা কাজ করুন, আপনারা আপনাদের বাবা মাকে এখানে ডাকুন, সবকিছু জানতে পারা যাবে। স্যার আমার মা বাবা তো এই পৃথিবীতে আর নেই। স্যার আমারও নেই। পঙ্কজ, এরকম জায়গাতে ডাস্টবিনটা কেন পড়ে আছে? আচ্ছা, কোনো আত্মীয় বা বন্ধু এই শহরে কেউ তো নিশ্চয়ই আছে, ওনাদের ডাকুন। স্যার আসলে আমরা কিছুদিন আগেই ব্যাঙ্গালোর থেকে এখানে শিফট হয়েছি, আমরা কাউকে খুব একটা চিনি না। ও, তো এটাও খোঁজ নিয়ে নিয়েছো তুমি? স্যার 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 লাশ। স্যার এটা লাশ আমার বাড়িতে?
এসব কি খেলা খেলছো তুমি রাহুল? প্রথমে স্বামী স্ত্রীর ঝগড়া মেটাতে আমাদের ডাকলে, তারপর তোমার বাড়ি থেকে একটা লাশ পাওয়া গেল। কার লাশ সেটা? স্যার আমি এসব কিচ্ছু জানি না স্যার, আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। স্যার আমিও তো ওই লোকটাকে চিনি না। তুমি চেনো? না স্যার, আমি তো চিনি না কে। স্যার এই দেখুন স্যার, এখানে এর বুকেতে গুলি মারা হয়েছে আর ওর গলাতে আঁচড়ের চিহ্নও রয়েছে। রক্ত দেখে একদম তো তাজা মনে হচ্ছে। মনে হচ্ছে কয়েক ঘন্টা আগেই মারা হয়েছে একে। কোনো আইডি পেয়েছো এর কাছ থেকে? 1 মিনিট। স্যার ওর নাম পুলক রবিন। পুলক রবিন? স্যার আমি এর নামটা কোথাও পড়েছি। পড়েছো? কোথায় পড়েছো? স্যার ইনি তো খুব নামি দামি টিভি সিরিয়াল রাইটার স্যার, ওই ঘর সংসারের। আমি দেখি স্যার। একজন টিভি সিরিয়াল রাইটারের লাশ আমার বাড়িতে? পঙ্কজ, মোবাইলে দেখো, ইন্টারনেটে মিস্টার পুলকের ছবি বের করো। দেখো এই লোকটাই মিস্টার পুলক নয় তো? এটা তো ওই স্যার, ইনি মারা গেলেন। আরে ওই শোটার কি হবে? আমি তো প্রত্যেকটা এপিসোড দেখতাম। এই কদিন আগে একটা নতুন ট্র্যাক শুরু হয়েছিল। স্যার 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 আমি এইসবে কেস খাবো না তো স্যার। মিস্টার রাহুল, তোমার বাড়ি থেকে একটা লাশ পাওয়া গেছে, লাশ। আর খুনিকে না ধরা পর্যন্ত আপনারা জেলে থাকবেন। সচিন, বাড়িটাকে সিজ করে দাও। আর মিস্টার পুলকের অ্যাড্রেসটা খুঁজে বের করো। এবার রাধিকা সুমিরকে বলবে আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। আমি তোমার মুখ পর্যন্ত দেখতে চাই না। সমীর রাধিকার নজর থেকে দূরে যাক বা না যাক, কিন্তু আমরা সিআইডি অফিসাররা আপনার নজরের থেকে দূরে যাব না। সিআইডি? আর আমার বাড়িতে? আগে আচ্ছা, আপনাদের এই রাইটার্সদের কাজটা খুব কঠিন, তাই না? কত ঘোরালো প্যাঁচালো জিনিস ভাবতে হয়, কখনো গল্পের জন্য, কখনো চরিত্রের জন্য, আবার কখনো খুনের জন্য। আসলে আমি বুঝলাম না আপনারা এখানে এসেছেন কেন। আমরা আসলে একটা খুনের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি, কিন্তু যদি আপনি চান পরের সপ্তাহে দেবিকার সঙ্গে কি হবে এটা একটু বলতে পারেন আমায়। আসলে পুলক বাবু তো বেঁচে নেই। কি পুলক স্যারের খুন হয়ে গেছে? কবে আর কিভাবে? সেটা তো এখন আপনিই বলতে পারবেন। আমি আমি কিছু জানি না। এত বোকা সাজার কোনো প্রয়োজন নেই আপনার। আমরা পুলকের বাড়ি থেকেই আসছি। পুলকের ওয়াইফ বলল যে আপনি ওর অ্যাসিস্ট্যান্ট। আর কালকে সন্ধেবেলা ও আপনার সঙ্গেই দেখা করতে বেরিয়েছিল, তারপর আর বাড়িতেই ফেরেনি। এটা সত্যি যে আমি আর পুলক স্যার কফি শপে দেখা করতে গেছিলাম, কিন্তু কাল উনি আসেনই। কোন কফি শপ? আইজি কফি শপ। সেটাই, যেটা ব্যারেক্স রোডে আছে। হ্যাঁ সেটাই। কিন্তু পুলকের লাশ আমরা পেয়েছি সৃষ্টিনগরে, আর এই ব্যারিক্স রোড সৃষ্টিনগর থেকে অনেকটাই দূরে। তার মানে এটা দাঁড়ালো যে তুমি পুলককে কফি শপে ডেকেছিলে, তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে তুমি সৃষ্টিনগরে নিয়ে গেলে, আর সেখানে নিয়ে গিয়ে ওকে খুন করে দিলে। না, এসব ভুল ভাবছেন। আমি এরকমটা কেন করব? কারণ তুমি পুলককে হিংসা করতে আর ওর জায়গাটা নিতে চাইতে, সেই জন্য তুমি পুলককে খুন করে দিয়েছো। এসব মিথ্যে। আমি 8টা থেকে 11টা অবধি ওনার জন্য ওখানে অপেক্ষা করেছি, কিন্তু উনি ওখানে পৌঁছাননি। আমি বাড়ি চলে আসি, আর ওনাকে ফোনেও পাচ্ছিলাম না। আপনার কথায় কতটা সত্যি রয়েছে আর কতটা মিথ্যে সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে। আপাতত আপনি আমাদের সঙ্গে চলুন। কিন্তু কোথায়? এগুলো কি? আর আপনারা আমাদের এখানে কেন আনলেন? কেউ কিছু বলছে না কেন? 1 মিনিট, শান্ত হয়ে যান ম্যাডাম, সবকিছু জানতে পারবেন। আমি পুলকের স্ত্রী, আর আপনারা আমার উপর সন্দেহ করছেন। আমরা কাউকে সন্দেহ করছি না, আমরা আমাদের ডিউটি করছি। এটা না। আপনি প্লিজ নিজের হাতটা একটু বাড়িয়ে দিন। আমাদের আপনার রক্তের স্যাম্পল নিতে হবে। রক্তের স্যাম্পল? কিন্তু কেন? কারণ পুলকের ঘাড়ে আমরা কিছু আঁচড়ে চিহ্ন পেয়েছি, আর ওই আঁচড়ে নেল পালিশের চিহ্ন রয়েছে। তার মানে এটা পরিষ্কার, পুলকের খুনে কোনো মহিলার হাত আছে। আসুন, হাতটা বাড়িয়ে আর দিন। আপাতত এই কেসে মহিলা বলতে আপনারা 3 জনই। স্যার আপনারা খুনিকে খুঁজতে এত পরিশ্রম করছেন, প্লিজ আমার বউকে একটু খুঁজে দিন না। কি জানে নম্রতা এখন কোন অবস্থায় রয়েছে, কোথায় রয়েছে। আবার সে একই কথা রাহুল। আর কতক্ষণ খেলবে এই খেলাটা? একবার নয় বারবার তোমাকে বলেছি যে আমিই তোমার ওয়াইফ নম্রতা। এই তুমি চুপ করবে? খালি মিথ্যে কথা বলে যাচ্ছে। কি চাই তোমার? হ্যাঁ, টাকা চাই? কত টাকা নেবে বলো আমার জীবন আর আমার বাড়ি থেকে বেরোতে? কি? আমি? আর টাকা? কি বলছো তুমি রাহুল?
মিস্টার রাহুল, আপনার কাছে আপনার স্ত্রীর কোনো ছবি নেই, তার চেহারাটা তো মনে আছে। অন্তত তার একটা স্কেচ তো আঁকাতে পারবেন। হ্যাঁ স্যার, অবশ্যই। চুল সামনে থেকে, হ্যাঁ এখান থেকে একটু লম্বা। হ্যাঁ স্যার, আমাদের ক্রিমিনাল ডেটাবেসে এই রান্নার লোকের কোনো রেকর্ড নেই। দেখলেন স্যার, বলেছিলাম না আমি একদম নির্দোষ স্যার, আমাকে যেতে দিন না স্যার। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু মনে রেখো তুমি শহর থেকে বাইরে কোথাও যাবে না, আর যখনই ডাকা হবে ব্যুরোতে চলে আসবে। ঠিক আছে। কি জানি কার স্কেচ আঁকাচ্ছেও, আমি তো এখানেই বসে আছি। স্যার, ওকে, থ্যাংক ইউ ব্রিজেশ। তাহলে রাহুল, স্কেচ ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ স্যার, একদম। এটাই স্যার, এটাই আমার বউ নম্রতা। আর আমি কে রাহুল? ওর সতীন? কি জানিস স্যার, এই মেয়েটাকে কার স্কেচ আঁকিয়েছে ও? আমি তো বুঝতে পারছি না আমাদের সুখের সংসারে কার নজর লেগে গেল। স্যার, এর কান্না একদম বিশ্বাস করবেন না। এইসব কান্না একদম মিথ্যে। এইসব ব্যবহার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমাকে ফাঁসাতে চাইছে স্যার। রাহুল, যদি তুমি আমার সঙ্গে না থাকতে চাও তাহলে পরিষ্কার করে বলে দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কেন এরকম ড্রামা করছো তুমি রাহুল? স্যার, স্যার এটা পুলকের কল রেকর্ড স্যার। ও জেনিফারের সঙ্গে বিকেলে 5টার সময় কথা বলেছিল, আর ঠিক 1 ঘন্টা পরে ওর ল্যান্ডলাইন থেকে একটা ফোন এসেছিল। আচ্ছা, এই ল্যান্ডলাইন নাম্বারটা কার কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, ভবেশ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানির নাম স্যার। কি বললেন আপনি? ভবেশ ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস? হ্যাঁ, কেন? আপনি এই কোম্পানির ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ স্যার, আমি জানি। রাহুল তো এই কোম্পানিতেই কাজ করে। আপনারা আমার দিকে এইভাবে কেন দেখছেন? আরে আমি ওকে ফোন করিনি, আমি তো এই লোকটাকে ভালো করে চিনিও না। বুধবার সন্ধ্যে 6টার সময় তুমি নিজের অফিসে ছিলে কি ছিলে না? হ্যাঁ, 6টার সময় ঠিক করে মনে তো পড়ছে না, তবে মনে হয় ততক্ষণ অফিস থেকে বেরিয়ে গেছিলাম স্যার। দেখো রাহুল, মনে হয় বলে কোনো লাভ হবে না। স্যার, যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা আমার অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পারেন। ঠিক আছে, তাহলে তোমার অফিসে গিয়েই খোঁজ নিয়ে দেখা যাক। আর এটাও জেনে নি যে স্কেচটা তুমি বানিয়েছো সেরকম কোনো মেয়ে আদৌ আছে না নেই। এটা শুধু শর্মা বাবুর কাছে পাঠিয়ে দেবেন, বাকিটা আমি দেখে নেব। আর ওনাকে বলবেন প্রসেসটা চালাতে। ওকে। আরে রাহুল, তুমি এখানে আর এই সময়? আজ অফিসে এলে না? আর এরা কারা? স্যার, এনারা সিআইডি থেকে এসেছেন। সিআইডি? হ্যাঁ স্যার। কি হয়েছে বলো? কি বলবো স্যার, আমি একটা বড় গন্ডগোলে পড়ে গেছি। কি গন্ডগোল? লাশ পাওয়া গেছে ওনার বাড়ির পিছন দিকে। হোয়াট? এটা আমি কি শুনছি? তোমার এর মধ্যে কোনো হাত নেই তো? না স্যার, আমার এতে কোনো হাত নেই। আর বিশ্বাস করুন, আমি তো এই লোকটাকেও চিনি না যার লাশ আমার বাড়ি থেকে পাওয়া গেছে। মিস্টার ভবেশ, আপনি একটু আপনার সব স্টাফেদের ডাকবেন। সুমিত, শোনো, বস সবাইকে ভেতরে ডাকছে। এই ছবিটাকে দেখুন। এর নাম হচ্ছে পুলক, যার লাশটা আমরা রাহুলের বাড়ি থেকে পেয়েছি। কেউ চেনে নাকি? ভালো করে দেখুন ছবিটা। টিভি সিরিয়াল লিখতেন উনি। আপনারা কেউ ওকে চেনেন বা এমন কোনো মানুষকে যার সঙ্গে এর পরিচয় ছিল? এটা তো হতে পারে না যে আপনাদের মধ্যে কেউ একে চেনেন না, কারণ আপনাদের অফিসের ল্যান্ডলাইন থেকে এনাকে ফোন করা হয়েছিল সন্ধ্যে 6টার সময় বুধবার। হোয়াট? তাহলে হয়তো রাহুলই করেছে। তো আমি কেন ফোন করব? আমি তো এই লোকটাকে চিনতামও না। আর এটাও তো হতে পারে এই অফিস থেকে অন্য কেউ ফোন করেছিল। আর তাছাড়া স্যার, যে বাড়িটাতে আমি থাকি সেটাও আমার অফিস থেকেই পাওয়া। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আপনারা কেউ মনে করতে পারবেন যে বুধবার রাহুল কটা পর্যন্ত অফিসে ছিল? হ্যাঁ স্যার, 5:30 পর্যন্ত। 5:30, আর ফোনটা করা হয়েছিল 6টার সময়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সমস্যাটা মেটানোর জন্য। থ্যাংক ইউ। হরিশ, তুমি কি আমাকে আরো একটা সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, বলো। তোমার মনে আছে তুমি খুব ইম্পর্টেন্ট পেপারস নিয়ে আমার বাড়ি এসেছিলে? হ্যাঁ, মনে আছে। তখন তুমি আমার স্ত্রী নম্রতার সঙ্গে আলাপ হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ রাহুল, কিন্তু ওটার সাথে এই খুনের কি সম্পর্ক? সম্পর্ক রয়েছে, কারণ এক অচেনা মহিলা আমার বাড়িতে ঢুকে এসছে আর বলছে ও নাকি আমার বউ। তুমি প্লিজ ওকে আমার জন্য একবার চিনে নেবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, শিওর। কোথায় সে? নিচে আমাদের গাড়িতে বসে আছে, আসুন আমাদের সাথে। দেখবেন স্যার, এক্ষুনি সব সত্যি সামনে চলে আসবে। অপেক্ষা করুন, এক্ষুনি জানা যাবে। আরে হরিশদা, কেমন আছেন আপনি? হ্যালো নম্রতা, আমি ভালো। তুমি কেমন আছো? কি বলবো,
কি জানি রাহুলের কি হয়েছে। হরিশ, এটা তুমি কি বলছো ভাই? এটা আমার বোন নম্রতা নয়। হোয়াট? এটা কি কথা বলছো রাহুল? ওই তো নম্রতা, তোমার স্ত্রী, যার সঙ্গে তুমি আলাপ করিয়ে দিয়েছিলে। এবার কি বলতে চান আপনি রাহুল বাবু? আর কিছু বলার থাকলে বলতে পারেন। হরিশ, মনে হয় তোমার চোখের পাওয়ার বেড়ে গেছে। তুমি যাও গিয়ে তোমার চোখের চিকিৎসা করাও। তুমি একবারই দেখেছো, সেই জন্য হয়তো তোমার মনে পড়ছে না। হ্যাঁ মিস্টার রাহুল, আমার চশমার পাওয়ার নিশ্চয়ই বেড়েছে, কিন্তু আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়নি। ওই হলো নম্রতা। আমার বিশ্বাসই হচ্ছে না, বিশ্বাসই হচ্ছে না যে এই সবকিছুর মধ্যে তুমিও রয়েছো। স্যার আমি বলছি, পুলকের খুনে না এরই হাত রয়েছে। কি কথা বলছো রাহুল? তোমার মাথা খারাপ হয়ে গেছে? স্যার, মিথ্যে কথা বলছো। স্যার আমি সত্যি বলছি। রাহুল, সত্যি আর মিথ্যের সিদ্ধান্ত আমরা নেব, তুমি নয়। স্যার স্যার আমি আপনাদের কিছু বলতে চাই। স্যার বেশ কিছু বছর আগে রাহুলের একটা অদ্ভুত অসুখ ছিল, হয়তো সেই রোগটা আবার রিল্যাপস করেছে। কি? এত বড় কথাটা তুমি আমাদের থেকে লুকিয়েছিলে কেন? এটাও খোঁজ নিয়ে এসছো তুমি? স্যার এটা সত্যি যে আমার এরকম অসুখ ছিল, কিন্তু এখন আমি একদম সুস্থ। আপনি ব্যাঙ্গালোরে আমার সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ স্যার, আমিও সেটাই বলছি। ও একদম ঠিক হয়ে গেছিল, কিন্তু এখন মনে হচ্ছে আবার রোগটা হয়েছে। ও আমাকে চিনতে পারছে না। স্যার হয়তো ওই পুলককে খুন করেছে। এই একদম চুপ করো তুমি। এক তো আমার বউকে উধাও করে দিয়েছে, তার উপরে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছে। আমি একে মেরেই ফেলবো আজকে। এই, সরে যাও। আমি তোমার কি ক্ষতি করেছি রাহুল? স্যার প্লিজ, রাহুলকে কাস্টাডিতে নিয়ে নিন স্যার। দেখুন না, নিজের স্ত্রীকে রাস্তার মধ্যে মারার হুমকি দিচ্ছে। পুলকের খুন রাহুল করেছে নাকি অন্য কেউ, সেটা তো আমরা ঠিকই জানতে পারবো, কিন্তু পুলককে মৃত্যুর সময় কেউ দেখেনি বা শোনেনি, এটা তো হতে পারে না। ওই এলাকার লোকজনকে একটু জিজ্ঞাসাবাদ করে দেখতে হবে। স্যার আশেপাশের প্রত্যেকটা বাড়িতে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, শুধু এই বাড়িটাই বাকি ছিল। চলো এখানেও জিজ্ঞাসা করে দেখা যাক। সাবধানে। দরজা তো খোলা। কেউ এরকম ভাবে ঘরের দরজা কেন খুলে রাখবে? আর এখানে এই ক্যামেরাটা কেন? এখানেও একটা। কিছু তো গন্ডগোল রয়েছে এখানে। একটা কাজ করা যাক, ভালো করে বাড়িটাকে সার্চ করে দেখা যাক। স্যার, স্যার একবার এদিকে আসুন। এই দেখুন, আরো একটা ক্যামেরা, দুটো কম্পিউটার স্ক্রিন, স্পিকার আর হেডফোন। দুটো কম্পিউটার স্ক্রিন একসঙ্গে, বাইরে আর এখানে ক্যামেরাও লাগানো। কোনো কিছুর এডিটিং চলছিল না তো এখানে? এটাকে অন করো। হ্যাঁ স্যার, আপনার নতুন রান্নার লোক। মনে হয় তুমি ভুল বাড়িতে এসছো। নম্রতা ম্যাডাম আমাকে কাজে রেখেছে রান্না করার জন্য। চা করছি স্যার। আরে যাও না রে। এখনই আনছি। সরি ডার্লিং, আসতে একটু লেট হয়ে গেল। ওই মলে না একটা সেল চলছে, একটু বেশি শপিং করলাম আমি। ও মাই গড, ওরা ক্যামেরা লাগিয়ে রাহুলের বাড়ির ওপরে নজর রাখছিল। কি হয়েছে আপনার ওয়াইফের সঙ্গে? স্যার আপনি বসুন, আমি সব বলছি আপনাকে। শুধু রাহুলের ওপরেই নয়, সিআইডির ওপরেও। আমি তো একদম ঠিক আছি। স্যার একটা কথা মাথায় ঢুকছে না। স্যার এত দূর থেকে রেকর্ডটা করা হচ্ছে, তাহলে এই আওয়াজটা কি করে এত পরিষ্কার আসছে? আমি এক্ষুনি আসছি। স্যার, একটা কাজ করো, পুরো বাড়িটাকে ভালো করে সার্চ করো। হতে পারে এখানে কিছু পেয়ে যাবো। চলো। এটা কি? কি হয়েছে স্যার? এই দেখো, জমির পেপারস। এই পেপারসগুলো কোনো গিরিধারীর নামে রয়েছে।
শ্রেয়া, তোমার সব প্রশ্নের উত্তর এই মাইক্রোফোন, যেটা আমি রাহুলের ঘরে পেলাম। স্পিকারের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। তার মানে গিরিধারী যে কিনা রাহুলের বাড়ির উপরে নজর রাখছিল ওই মাইক লাগিয়েছে এখানে। কে গিরিধারী? আচ্ছা, এই কিছু পেপারস পেয়েছি আমরা, যার মধ্যে লেখা রয়েছে যে গিরিধারী এই বাড়িটার মালিক। আপনারা সুন্দরবাবুর অতিথি নাকি? তুমি কে? আমি এখানে ভাড়া থাকি, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ, সিআইডি। দেখে মনে হচ্ছে যে তুমি বাইরে কোথাও গেছিলে। হ্যাঁ স্যার, আমি তো এক্ষুনি গোয়া থেকে ফিরছি। আর আপনারা এখানে সুন্দরবাবু কিছু... এক মিনিট, এই সুন্দরবাবুটাকে? স্যার, আমি যখন এখান থেকে যাচ্ছিলাম আমি সুন্দর নামে একটা লোককে এখানে দিয়েছিলাম ভাড়া। অসাধারণ ব্যাপার, তুমি নিজে এখানে ভাড়াতে থাকো আর অন্য আরেকজনকে ভাড়াতে দিয়ে দিলে। স্যার, আমি ভাবলাম যে গোয়া যাওয়ার খরচাটা উঠে আসবে, তাই... আর গিরিধারী বাবু, এই বাড়িটা যার, তিনি কোথায়? স্যার, উনি তো লন্ডনে থাকেন স্যার, বছরে একবারই ইন্ডিয়া আসতে পারেন। ও, তারই সুযোগ নিচ্ছ তুমি? এই কম্পিউটার, ক্যামেরা, এগুলো তোমার? না স্যার, এগুলো তো আমার নয়। মিথ্যা কথা বলছো তুমি। রাহুলের বাড়ির উপরে নজর রাখছিলে তুমি, গোয়েন্দাগিরি করছিলে ওর উপরে। গোয়েন্দাগিরি? স্যার, আমি রাহুলের উপর গোয়েন্দাগিরি করছিলাম না। দেখো, আমরা রেকর্ডিং দেখে নিয়েছি, সত্যিটা বলো এবার। ম্যাডাম, আমি তো কলেজে পড়ি, এত দামি দামি জিনিস আমি কোথা থেকে পাবো? তাহলে এই সমস্ত জিনিসপত্র কার? ওই লোকটা যাকে তুমি এখানে ভাড়াতে রেখেছিলে, সুন্দরের? স্যার, হতে পারে স্যার। নাম্বার দাও সুন্দরের। স্যার, গত সপ্তাহে আমার মোবাইল গোয়ায় চুরি হয়ে গেছিল, তো... তাই তোমার সব নাম্বার ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। খুব ভালো অজুহাত। নিজের মোবাইল নাম্বারটা দাও। সুন্দরের নাম্বার তো আমরা তোমার মোবাইল রেকর্ডসেই পেয়ে যাব। স্যার, সালুকি স্যারের ডিএনএ রিপোর্ট এসে গেছে। পুলকের আঁচড়ের দাগ থেকে যে নেল পলিশ পাওয়া গেছিল সেটা নাইবা নম্রতার ছিল, আর নাইবা সঞ্জনার বা জেনিফারের। তার মানে এই কেসটাতে অন্য কোনো একজন মহিলাও জড়িত আছে? হতে পারে ওই স্কেচের মহিলা, যাকে রাহুল নিজের বউ বলছে। হতেও পারে সেটা। যতক্ষণ না আমরা ওই মহিলার ব্যাপারে কিছু জানতে পারি, কিছু বলা যাবে না। কি হলো, ওই নেল পেন্টের ব্যাপারে কিছু কি জানতে পারা গেল? পূর্বে আমার অন্য কাজ আছে, আমি পরে আসছি। স্যার, যতীনের ফোন রেকর্ডস আমরা চেক করেছি। সুন্দরের নাম্বার তো আমরা তার মধ্যে পাইনি, কিন্তু আমরা মনীষ নামে কারোর একজনের নাম্বার পেলাম। কি করে এই মনীষ? স্যার, ক্যামেরা আর এডিটিং মেশিন ভাড়াতে দেয়। মনীষ? এই মনীষের সঙ্গে দেখা করতে হবে। এই স্যার সুন্দর আঙ্কেল, যাকে আমি ঘরটা ভাড়া দিয়েছিলাম। কে কে সুন্দর? আমি তো মনীষ। খুব খারাপ ব্যাপার মনীশ বাবু, আপনি এত দামি দামি ক্যামেরাগুলো ওরকম ফাঁকা ঘরে ফেলে এলেন। ওনাকে তো আমাদের অ্যারেস্ট করতে হবে। দাঁড়া! আরে দাঁড়াও 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 মনীশ বাবু, কোথায় পালাচ্ছ? এখনো তো তোমার অডিশনই বাকি, যেটা এখান থেকে শুরু হচ্ছে। আমার কোনো ইচ্ছে ছিল না স্যার, আমি তো শুধু সেটাই করেছি যেটা আমাকে করতে বলা হয়েছিল। যে আমার দোকান থেকে ক্যামেরা আর এডিটিং মেশিন ভাড়াতে নিয়েছিল, সেই আমাকে বলেছিল এসব করতে। যে তোমার থেকে ক্যামেরাগুলো ভাড়ায় নিয়েছিল, সেই তোমাকে ওই ঘরটা ভাড়া নিতে বলেছিল? হ্যাঁ স্যার, ওই আমাকে বলেছিল যে ক্যামেরা আমি এমন ভাবে লাগাবো যাতে সামনের ঘরে সবকিছু দেখতে পাওয়া যায়। এবার তো দেখা করতে হবে তার সঙ্গে। সেই মানুষটি কে? বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আসুন। ভবেশের ব্যাপারে কিছু জানা গেল? ভবেশের ব্যাপারে কিছু জানতে পেরেছি মানে? আমরা তো ভবেশের সাথে দেখা করতে এসেছি। কিন্তু কাল থেকে তো বাড়ি ফেরেনি, ওকে ফোনেও পাচ্ছি না। কি? কাল থেকে বাড়ি ফেরেনি? আপনি পুলিশে রিপোর্ট লিখিয়েছেন? আমি রিপোর্ট লিখিয়েছিলাম, কিন্তু ওরাও কিছু জানাতে পারেনি। স্যার, মনে হয় ওরা জানতে পেরে গেছে যে আমরা আসবো, তাই... এক মিনিট, ইনি কি আপনার স্বামী ভবেশ? আগে হ্যাঁ। এই কেসটা তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। স্যার, আমার স্বামী ভবেশকে আপনারা খুঁজে দিন। দেখুন ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনি ভবেশের নাম্বার দিন আমাদের। হ্যাঁ, 197985643।
ভবেশের ফোন তো অফ বলছে। পঙ্কজ, ভবেশের মোবাইলের IMEI নাম্বার থেকে খোঁজ নাও, ওর মোবাইলটা এখন কোথায়। আমি শেষবারের জন্য জিজ্ঞাসা করছি ভবেশ তোমাকে, ওই সিডি তুমি কোথায় রেখেছো? আমি কিছুতেই বলবো না। আমি যদি ডুবেও যাই তোমাদের সবাইকে একসাথে নিয়ে ডুববো, বুঝেছো? আমি ডুবি বা না ডুবি, কিন্তু তোমার জীবন শেষ হতে চলেছে। নিজের ভগবানকে ডেকে নাও। যথেষ্ট হয়েছে মুন্নি দেবী, অনেক ছড়িয়েছ আতঙ্ক। আমরা অনেক দিন ধরে তোমার খোঁজ করছি, কিন্তু এটা বুঝতে পারিনি যে আমরা এই কেসটার মাধ্যমেই তোমাকেও ধরতে পারবো। এমন ভাবে কথা বলছো যেন মুন্নিকে তোমরা এখনই জেলে নিয়ে নিয়েছো। এইটা তোমাদের সৌভাগ্য হতে পারে বা দুর্ভাগ্য, যে তোমরা মুন্নির জায়গায় নিজেরা চলে এসেছো। দেখছো কি, সব কটাকে মেরে ফেলো। আমাকে ভবেশই বলেছিল নম্রতাকে কিডন্যাপ করতে। কি ভবেশ, নম্রতা তোমার কি ক্ষতি করেছিল? গল্পটা একটু লম্বা। কোনো ব্যাপার না মিস্টার ভবেশ, সিআইডির কাছে অপরাধীদের গল্প শোনার জন্য সব সময়ই সময় থাকে। শুরু করুন আপনার গল্প। এটা সেই সময়ের কথা যখন আমি শহরে প্রথম এসেছিলাম। টেলিভিশনের দুনিয়ায় লেখক হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। আলাদা আলাদা ধরনের গল্প লিখেছিলাম, আলাদা আলাদা ধরনের চরিত্রের জন্ম দিয়েছিলাম। আমার চোখে শুধু একটাই স্বপ্ন ছিল, কিভাবে আমার লেখা গল্পগুলো ছোট পর্দায় জীবন্ত হয়ে ওঠে। কিন্তু তোমার তো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ছিল না? আসলে আমার সাথে এমন কিছু ঘটেছিল যাতে আমি বাধ্য হয়েছিলাম আমার স্বপ্নকে একেবারে শেষ করে দিতে। যার সাথে আমি ভাড়ার ঘরে থাকতাম, যাকে আমি আমার বন্ধু বলে মনে করতাম, সে আমাকে ঠকিয়েছিল। সে আমার গল্পগুলোকে চুরি করে আর একটা চ্যানেলে বেচে দিল, আর রাতারাতি বড় লোক হয়ে যায়। চারিদিকে ওকে নিয়ে আলোচনা, ওরই কথা। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারিনি। তারপর আমি আমার ক্যারিয়ারকে মোড় দিয়েছিলাম আর ভবেশ ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস শুরু করে দিয়েছিলাম। কিন্তু এসব কিছুর সাথে আমার কিডন্যাপিং এর কি সম্পর্ক? এটা সত্যি কথা যে আমি আমার লাইনটা বদলেছিলাম, কিন্তু এটাও সত্যি যে আমার ভেতরে আজও একজন লেখক বেঁচে আছে। টেলিভিশনে কিছু করে দেখানোর একটা প্রবল ইচ্ছে রয়েছে আমার ভেতরে।
আমি আবার হাতে কলম তুলে নিই আর আর একটা অভাবনীয় রিয়েলিটি শো এর কনসেপ্ট লিখে ফেলি, যাতে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজনের জায়গায় একজন অচেনা মানুষ যদি চলে আসে তাহলে ওই পার্টনারের কি প্রতিক্রিয়া হবে। এরকম একটা রিয়েলিটি শো লিখেছিলাম আমি, কিন্তু ওনারা এটা জানতে চাইছিলেন যে এটাকে পর্দায় কিভাবে প্রতিফলিত করা হবে। তো আমি একটা পাইলট এপিসোড বানানোর কথা ভাবলাম, আর এক্সপেরিমেন্ট করার জন্য আমি আমার কোম্পানিতে আসা নতুন এমপ্লয়ি রাহুলকে ভাবলাম। বাহ, দারুণ ব্যাপার। যদি তুমি একান্ত রিয়েলিটি শোই বানাতে চাইতে তাহলে তো সেটা সঠিক উপায় বানাতে পারতে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কি দরকার ছিল তাহলে তোমার? আমি তো চেষ্টা করেছিলাম ভালো রাস্তায় এই জিনিসটা বানানোর, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে আসেনি। আমি তখন ভাবলাম তাহলে কিছুদিনের জন্য নম্রতাকে অপহরণ করে দেখি। তখন আমার দুজন শিল্পীকে নিয়ে বাবুর্চি আর নকল নম্রতাকে তার বাড়িতে পাঠিয়ে দেব, আর কাজ হয়ে গেলে আসল নম্রতাকে আবার বাড়িতে পাঠিয়ে দিতাম। আর এসবের মধ্যে এই টিভি রাইটার পুলক রায়, ও কোথা থেকে এলো? পুলকের কথা বলছেন? পুলক হলো সেই ছেলেটা যে আমার আইডিয়াজ, আমার গল্পগুলো চুরি করেছিল আর বিখ্যাত হয়ে গেল। ও তো জানতে পেরে গেছিল যে আমি চ্যানেলে কিছু বড় একটা রিয়েলিটি শোর আইডিয়া জমা দিতে চলেছি। ব্যাস, ওটারই গোয়েন্দাগিরি করতে আমি এখানে এসেছিলাম। আজকে তো এটা জানতেই হবে, এই ভবেশ কোন বড় কনসেপ্ট চ্যানেলের লোকেদের বিক্রি করতে চলেছে। চল ভিতরে ঢোক। তোমরা কারা? চলো, আমায় এই, কোথায় নিয়ে ওঠ, যাচ্ছ? ওঠ, গাড়িতে ঢুকবি নাকি বড় ধরে? কি হলো নাকি? শোন, বেশি কথা বলবি না। তোমরা কি করছো? Help! ছাড়ো ওকে। কি করছো কি? ছাড়ো! বিনা কারণে মরল, আর তুইও এটা চাস? চলো, আমি একে নিয়ে যাচ্ছি, তুমি ওর ব্যবস্থা করো। প্লিজ হেল্প! হেল্প! বাড়ি পৌঁছে যখন আমি আমার ওই ক্যামেরার ফুটেজগুলো দেখছিলাম, তখন আমি দেখি যে এই মুন্নি পুলককে খুন করেছে আর আমার বানানো প্ল্যানটাকে পুরো শেষ করে দিয়েছে। আমি ওকে মারতে চাইতাম না, ও নিজেই এর মাঝে চলে এসেছিল। আপনারা যখন আমার অফিসে এলেন, আপনাদের দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে সিআইডির হাত থেকে বাঁচা একেবারেই অসম্ভব। আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম আর নার্ভাস হয়ে গিয়ে আমি এখানে মুন্নির সঙ্গে দেখা করতে আসি। মুন্নি, তুমি আমাকে ফাঁসিয়ে দিলে। জানো, সিআইডি আমার অফিসে চলে এসেছিল। একে তো পুলককে মারলে, আর ওর লাশটাকে আমার বাড়িতে লুকিয়ে রাখলে। বলেছিলাম তো বস, ছেলেগুলো জানতো না যে ওই কোম্পানিটা তোমার দেওয়া। আরে আমি তোমাকে শুধু কিডন্যাপ করতে বলেছিলাম, তাও কিছুদিনের জন্য। তুমি তো ঝুলিয়ে একেবারে লাট করে দিলে। মনে রেখো মুন্নি, সিআইডি যদি আমাকে কোনোদিন গ্রেফতার করে, আমি কিন্তু তোমার মুখোশ খুলে দেব। এই সিটি কোথায় রেখেছিস বল। না, বলবো না। না, একেও বেঁধে ফেল, আমার সাথে সাহায্য কর। নিয়ে যা। মুন্নি, আমি তোকে ছেড়ে দেবো না। তাহলে টেপটা কোথায় যেখানে মুন্নির রেকর্ডিং রয়েছে? আমার ম্যানেজার হরিশের কাছে। ওই একমাত্র ব্যক্তি যে যে আমার রিয়েলিটি শোর আইডিয়াগুলোর ব্যাপারে জানতো। আর ওই মাইক্রোফোন, ওটা কখন লাগিয়েছিলে ওই রাহুলের স্পিকারে? ওই স্পিকারটা তো রাহুলের নয়। আসলে ওই স্পিকারটা উপহার হিসেবে আমি রাহুলের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। যখন হরিশ ওর বাড়িতে ফাইল নিয়ে গিয়েছিল, তো ওর সাথে আমি স্পিকারটাকে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু ভবেশ বাবু, আপনি আমার বিশ্বাস নিয়ে খেললেন। আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু এইটুকু ভেবেছিলাম যে টেলিভিশনে নিজেকে বিখ্যাত করে তোলার এর থেকে বড় সুযোগ পাবো না। ব্যাস, এই জন্য আমি এসব করেছিলাম। মুন্নির তো ফাঁসি হবেই, কিন্তু তোমারও কিছু অপরাধ কম নয় ভবেশ। ঠিক তাই, কারণ মিস্টার ভবেশ, আপনি একটা কিডন্যাপিং করিয়েছেন, আর এর মধ্যে একজন মানুষ মারাও গেছে। আপনার ভবিষ্যতের সিদ্ধান্ত এবার আদালত নেবে। স্যার, কি হয়েছে? আপনারা কেউ কিছু বলছেন না কেন? একটু অপেক্ষা করো, এক্ষুনি জানতে পারবে। আসুন। রাহুল, রাহুল, নম্রতা, তুমি ঠিক আছো তো? নম্রতা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। থ্যাংক গড তুমি ফিরে এলে। থ্যাংক গড তুমি ফিরে এলে। এক মুহূর্তে তো আমার মনে হয়েছিল আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম। আমি ভাবতে পারিনি কখনো বেঁচে আবার তোমার কাছে ফিরতে পারবো। এটা তো ভালো হয়েছে যে সিআইডি সময় মতো চলে এসেছে। যাদের জন্য এক হতে পারলাম, ওনাদের অনেক ধন্যবাদ। তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না যে আমার অ্যাক্টিং গোটা বিষয়টাকে এত খারাপ দিকে নিয়ে যাবে। অ্যাক্টিং
ম্যাডাম, মেনে নিলাম যে ভবেশবাবু ওখানে আপনাকে একটা অ্যাক্টিং অ্যাসাইনমেন্টে পাঠিয়েছিল, কিন্তু লাশ দেখার পরেও আর সিআইডির কাস্টাডিতে থাকা সত্ত্বেও আপনি আমাদের সত্যিটা বলেননি কেন? কারণ স্যার উনি আমাকে বলেছিলেন যে যাই সিচুয়েশন হোক না কেন আমি যেন কাজটা না বন্ধ করি, অ্যাক্টিংটা না বন্ধ করি। সেই জন্য আমার মনে হয়েছিল যে এই লাশটাও নকল আর সিআইডির লোকেরাও সব শুধু রিয়ালিটি শো এর একটা পার্ট। বাহ বাহ, আর আপনি আপনার অ্যাক্টিং দিয়ে 4-6 মারতেই রয়েছেন। আমাকে ক্ষমা করে দেবেন স্যার, কিন্তু আপনারা তো জানেন একজন নতুন অ্যাক্ট্রেসের জন্য টেলিভিশন আর ফিল্মের দুনিয়ায় নিজেকে এস্টাবলিশ করা কতটা কঠিন। সেই জন্য আমি কোনো ভুল করতে চাইনি আর তাই অ্যাক্টিংটা চালিয়ে গেছিলাম। এবার আপনারা আমাকে যা শাস্তি দিতে চান আমি মাথা পেতে নেব। স্যার ছেড়ে দিন না স্যার, আমি আমার বউকে পেয়ে গেছি আর আপনারাও আসল ক্রিমিনালকে ধরে ফেলেছেন। ভুল তো উনি করেছেন, তার শাস্তিও উনি পাবেন, কিন্তু উনি কি শাস্তি পাবেন সেটা আদালত ঠিক করবে। আপনারা এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। চলো। সারিকা, এসো এসো, ভালো হয়েছে তুমি এসেছো। সবকিছু ঠিক আছে তো অভিজিৎ? না, এই সময় ডাকলে এই জন্য জিজ্ঞাসা করছি। না মানে আসলে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। একটু চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? অ্যাকচুয়ালি আহ, বুঝতে পারছি না আমি তোমায় কিভাবে এসব বলবো। আমি বুঝতে পেরেছি, দয়ার ব্যাপারে না? আমি জানি এসব শুনে তোমার খুব খারাপ লাগবে। আমার ডিসিশনটা চেঞ্জ হওয়ার আগেই আমি সারিকা, যখন এসপি স্যার এখানে ফিরে আসবেন তখন আমি ওনাকে এটা বলবো যে উনি যেন আমাকে ট্রান্সফার করে দেয়। কি ট্রান্সফার? আই এম সরি সারিকা, আমি আর সহ্য করতে পারছি না। আমার আর দয়ার মধ্যে যা কিছু চলছে সেটা আমি কিন্তু অভিজিৎ, কিন্তু কিন্তু দয়া তো তোমার বন্ধু। কিন্তু এখন তো আর কোনো বন্ধুত্ব নেই। কিন্তু এভাবে বন্ধুদের মতো তো এরকম হতেই থাকে, এরকম ছোটখাটো ঝগড়া, এরকম ভুল বোঝাবুঝি। এর মানে তো এই নয় যে একটা বন্ধু এভাবে মুখ ঘুরিয়ে চলে যাবে। সারিকা, আমি ওর জন্য জীবন দিতে পারি, ব্যাপারটা সেটা নয়। কিন্তু এইসব আমি স্বপ্নেও এটা ভাবিনি যে আমাদের সম্পর্ক এই পর্যায়ে পৌঁছবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এখান থেকে চলে যাব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.